চ্যাপ্টার 3 লাস্ট ক্লাসে আমরা তোমাদের চারটা সূত্র লিখে দিয়েছিলাম, তোমাদের হয়তো সবাই মনে আছে। আমরা আজকে এখান থেকে কন্টিনিউ করতেছি। প্রথমে চক্রবৃদ্ধি আর সরল মুনাফার ম্যাথগুলো শেষ করব, তারপরে এখানে কিছু ঐকিক নিয়মের অঙ্ক আছে, কিন্তু বীজগণিতে ঐকিক নিয়মের অঙ্ক ঐকিক করা যাবে না, করতে হবে ছক আকারে। নিয়মগুলো আমি তোমাদের দেখাবো আজকে। তো তার আগে 26 নাম্বারটা একটু দেখে নাও। বলছে শতকরা মুনাফার একই হারে। আচ্ছা, একটা কথা, বইয়ের মধ্যে যদি খালি মুনাফা বলা থাকে তাহলে তোমরা সরল মুনাফার অঙ্ক করবে, যদি খালি মুনাফা বলে কিছু না বলে। তো বলছে মুনাফার একই হারে 300 টাকার 4 বছরের সরল মুনাফা আর 400 টাকার 5 বছরের সরল মুনাফা একত্রে যদি 128 টাকা হয় তাহলে মুনাফার হারটা কত? তো আসো আমরা স্টার্ট করি। মুনাফার হারকে আর ধরে নিই, ওইটাকে পার্সেন্টেজে প্রকাশ করব। আর এইখানে আলাদা আলাদা করে পি আর এন ধরার দরকার নাই, কারণ দুইটা সূত্র। আমরা সূত্রটা লিখে তারপরে জাস্ট এই অঙ্কটা করব। তো আসো শুরু করি। 26 নাম্বার থেকে শুরু। ধরি মুনাফার হার হচ্ছে আর, পার্সেন্টেজ লিখতে পারে, মানে আর আর এর মানটা ইকুয়াল টু পার্সেন্টেজ আকারে প্রকাশ করব। ধরি মুনাফার হার এত, মূলধন পি এবং মূলধন পি টাকা এবং সময় এন বছর হলে জানতে চাই সরল মুনাফার সূত্র কি? সরল মুনাফা আই ইকুয়াল টু হচ্ছে পি এন আর। সূত্রটা আগে লিখে দিলাম। এবারে বলছে 300 টাকার 4 বছরের সরল মুনাফা। তো 300 টাকার 4 বছরের সরল মুনাফা, এটাকে I1 নাম। I1 হবে 300 ইনটু 4 ইনটু R, which is I1 হবে 1200 R। ইকুয়েশনে 1 দিলাম। আর 400 টাকার 5 বছরের সরল মুনাফা, এই দুই মুনাফা যোগ করলে I1 প্লাস I2 হচ্ছে 128 টাকা। এখান থেকে আর এর মান না না আর এর মানটা দশমিকে আসবে, সেটাকে আমি পার্সেন্টে প্রকাশ করব। সাপোজ ধরো আসলো 0.04, তাইলে কি এটা 4%। বুঝছো সবাই? ওকে, যাই হোক। ও একজন গতকালকে আসছিল, আজকে অনলাইনে। আচ্ছা, যাই হোক, 400 টাকা 5 বছরের সরল মুনাফা I2 400 ইনটু 5 ইনটু R। তো I2 কত হবে? 2000 R। এটা R বাই 100 দিও, তাহলে মানে আর এর মানটাই আমি পার্সেন্টেজে বের করব। প্রশ্ন মতে এই দুই মুনাফার সমষ্টি হচ্ছে 128 টাকা। প্রশ্ন মতে I1 প্লাস I2 ইকুয়াল টু হচ্ছে 128। সো 1200 R 2000 R ইকুয়াল টু 128। তো এটা হবে 3200 R সমান 128। ভাগ করে দাও। 0.04 হয়। 0.04 মানে হইল 4%। আশা করি ক্লাসে সবাই বুঝতে পারবে। 4/100, 0.04 মানে 4/100, দ্যাট ইজ 4% বলা যায়। তার মানে মুনাফার হারটা হচ্ছে 4%। সো সোজা অঙ্ক, আশা করি বুঝতে পারছো। অনলাইনে যারা আছো সবাই বুঝছো কিনা জানো? জি ভাইয়া। ফাইন। সো আমাদের 26 নাম্বারটা হয়ে গেল। লাস্ট ক্লাসে আমি 27 করে দিছিলাম, 29 30 হয়ে গেছে। 27 হোমওয়ার্ক ছিল। হোমওয়ার্কটা কি পারছো সবাই? ভেরি গুড, তুমিও করছো। আচ্ছা, তাহলে মাঝখানে আমাদের যে দুটো বাকি আছে, হ্যাঁ 28 নাম্বার বাকি আছে এবং 31 নাম্বারটাও আমি পড়াই দিচ্ছি। তো 28 নাম্বারটাই শুধু বাকি এই গ্রুপের মধ্যে আর কি। 26 থেকে 31 এগুলো হলো এই গ্রুপের ম্যাথ। এই অঙ্কটা অনেকটা এটা মতো বলছে যে কোন আসল 3 বছরের মুনাফা আসল সহ সরল মুনাফা সহ হয় 460 টাকা,
আর 5 বছরে হয় হচ্ছে 600 টাকা। এখানেও মুনাফার হার বের করতে বলছে, তবে এখানে আর ইন্টারেস্ট বা মুনাফা না হয়ে কি হবে বলতো ভাইয়া? সবৃদ্ধি মূল হয়, মানে মুনাফা সহ আসল একবার হয় 460, আরেকবার হয়। তো আমরা এই অঙ্কটায় যেটা করব, এটা তো ঠিক আছে, এটাও ঠিক আছে। সরল মুনাফা না লিখে লিখব সরল মুনাফার সবৃদ্ধি মূল। a equal to কত? p into 1 plus n। এইবার প্রশ্ন মতে দুইটা ইকুয়েশন আমরা পাওয়া যাব। ইকুয়েশন দুটো কি? 3 বছরে টাকাটা হয় কত? 3 বছরে হয় 460 টাকা, আর 5 বছরে হয় 600 টাকা। তাহলে প্রশ্ন মতে কি হবে? প্রশ্ন মতে p into 1 plus 3r, এটা হলো 460 এক, আর p into 1 plus 5r equal to হলো 600। ওকে, সো এখান থেকে আর এর মানটা বের করতে হবে। তোমাদের কাছে জানতে চাই আর এর মানটা কিভাবে বের করব। এখানে 2 নংকে 1 নং দিয়ে যদি ভাগ করে দিই তাহলে পিটা কাটাকাটি যাবে, আর এর মানটা তাহলে তুমি ইজিলি পাওয়া যাবে। 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করো। 2 নংকে 1 নং দ্বারা ভাগ করো। p into 1 plus 5r, p into 1 plus 3r, 600 ভাগ 460। সো এখানে যেটা হবে দেখো, p আর p কাটাকাটি যাবে, এটা থাকলো, আর এটা কাটাকাটি যায় 20 দিয়ে, 30/23 হয়। আর আমি গুণ করে দাও, 23 plus 115 115 r, 30 plus 90 r, বিয়োগ করে নিয়ে আসো 25 r equal to 7, আর হবে 7/25। আমরা জানি ভাইয়ারা পার্সেন্টেজে প্রকাশ করলে ইনটু 100% যদি তোমরা দাও, পার্সেন্ট মানেই 1/100, তার মানে 100% গুণ করা মানে 1 গুণ করা, 100% মানে 100/100, দ্যাট ইজ 1। তো 100% গুণ করলে এটা কি হবে বলো? 25 আর 100 কাটাকাটি যাবে না, 28 4 সপ্তাহ 28%। মুনাফার হার হচ্ছে 28%। এই দুইটা একই টাইপের অঙ্ক, হোপফুলি সবাই বুঝতে পারছো। অনলাইনে যারা আছো সবাই বুঝছো? জি ভাইয়া। ফাইন, সো আমাদের হয়ে গেল 26 থেকে 31 পর্যন্ত। যদি তোমাদের মধ্যে কেউ থেকে থাকো যে হোমওয়ার্ক পারো নাই, আমাকে অবশ্যই জানাও। তো যাই হোক, আমরা পরের গ্রুপটায় চলে যাচ্ছি। পরের গ্রুপটা হচ্ছে ঐকিক নিয়মের যে গ্রুপটা আছে সেটা একটু চলে যাব। প্রথমে আমরা এখানে সৃজনশীল প্রশ্ন আছে দুইটা, এই দুইটা প্রশ্ন একটু সলভ করার ট্রাই করব। এই দুইটা খুব ইম্পর্টেন্ট, মানে দেখা যায় যে সবগুলো অঙ্ক মধ্যে সৃজনশীল প্রশ্নগুলো কিন্তু হুবহু পরীক্ষায় চলে আসছে অনেকগুলো স্কুলে। তো এই কারণে প্রশ্নটা একটু পড়বা তোমরা। আমি একটু যারা অনলাইনে আছো একটু গ্রুপে শেয়ার করতেছি। 34 নাম্বার সিকিউটার কথা বলতেছি। 34 নম্বরে বলা হয়েছে, কোন সমিতির সদস্যগণ প্রত্যেকেই সদস্য সংখ্যার 100 গুণ চাঁদা দেয়। মানে সাপোজ সমিতিতে সদস্য যদি 10 জন থাকে তাহলে সবাই 1000 টাকা দিবে, মানে যতজন সদস্য তার 100 গুণ। মানে ধরো 20 জন যদি সদস্য হয় তাহলে 2000 টাকা করে চাঁদা দিবে, এরকম একটা বিষয়। তো সমিতির 4 জন সদস্য চাঁদা না দেয়ায় প্রত্যেকের চাঁদার পরিমাণ পূর্বের চাঁদার চেয়ে 500 টাকা বাইরে গেছে। মানে বিষয়টা হইলো যে আগে যা চাঁদা দিত 4 জন না দেওয়াতে 500 টাকা করে মাথা পিছু বেড়ে গেছে, কিন্তু চাঁদার পরিমাণ, মোট পরিমাণটাকে ঠিক রাখার জন্যই এই ব্যবস্থা। তো আমাকে বলা হয়েছে কতে যে সমিতির সদস্য সংখ্যা যদি x হয়
আর মোট চাঁদার পরিমাণ যদি এ হয় তাহলে এদের মধ্যে সম্পর্ক। বেড়া বলো সমিতির সদস্য সংখ্যা হচ্ছে এক্স আর 100 গুণ চাঁদা দেয়, তাহলে মোট মানে প্রত্যেকের চাঁদার পরিমাণ কত? 100x। আর তাইলে মোট চাঁদা কত হবে? একজন দেয় 100x, এক্স জন দেয় 100x স্কয়ার। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই, অনলাইনে যারা আছে, 100x একজনই দেয়, তাহলে মোট চাঁদার পরিমাণ হবে 100x স্কয়ার। এটার মধ্যে সম্পর্ক তৈরি করতে বলছে, ক নাম্বারটা চলো করে নিই। এই ধরনের অঙ্ক ঐকিক নিয়মে না করে আমরা ছক আকারে করব। ছকে কিভাবে করে সেটাই আজকে শিখবো। 34 নাম্বার সিকিউ দেয়া আছে সদস্য সংখ্যা ক নম্বর? সদস্য সংখ্যা হলো x এবং মোট চাঁদার পরিমাণ a। তাহলে সুতরাং প্রত্যেকের চাঁদার পরিমাণ এক বলছে যে সদস্য সংখ্যার 100 গুণ চাঁদাদের প্রত্যেকে, তাহলে 100x টাকা। সুতরাং a ইকুয়াল টু হবে 100x স্কয়ার, মানে একজনের চাঁদা দেয় 100x, x জনে দিবে x ইনটু 100, তার মানে হচ্ছে 100x স্কয়ার। সো ক নাম্বারটা সিম্পল, a আর x এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে বলছে, এটা আমাদের হয়ে গেল। খ নাম্বারে চলে আসতেছি। খ নাম্বারে কি বলছে? প্রশ্নটা পড়ো। বলছে সমিতির সদস্য সংখ্যা আর চাঁদার পরিমাণ, মানে a আর x এর মানটা বের করতে বলছে। আচ্ছা, আই হোপ তোমরা ভুলে যাও নাই, প্রশ্নে দুইটা তথ্যের কথা বলা আছে। একটা হইলো চারজন, একটা তো মোট চাঁদা 100x স্কয়ার, এটা তো আমরা বের করেই রাখছি। চারজন যদি চাঁদা না দেয় তাহলে প্রত্যেকের চাঁদার পরিমাণ 500 টাকা করে বেড়ে যায়। তাহলে আমরা এই দুইটা তথ্যকে ঐকিক না করে ছক আকারে লিখবো। আমি যেভাবে লিখতেছি পরীক্ষায় সেভাবে লিখবা। ইয়া এখানে কি ওই বলো। 100x এর সাথে ওই সদস্য সংখ্যার x গুণ করা হয়েছিল? গুণ করা হয়েছে, হ্যাঁ। একজনের জন্য 100x, x জনের জন্য। ঐকিকটা তুমি করতে পারবা না। সবাই কি বুঝতেছো? তো সবাই ছকটা একটু দেখো। সদস্য সংখ্যা, মাথা পিছু চাঁদা আর মোট চাঁদা। ওকে, তোমরা আমাকে বলো সদস্য সংখ্যা x জন, মাথা পিছু চাঁদা 100x, মোট চাঁদা এই দুটোর গুণফল 100x স্কয়ার। এটা তো আমরা ফার্স্টেই পড়ছিলাম। তারপরে যেহেতু দুইটা তথ্য ছকে দুইটা পার্ট দেখাবো, এখন সদস্য সংখ্যা কমে গেছে, চারজন চাঁদা দেয় না, সেক্ষেত্রে সদস্য সংখ্যা কত? x - 4। মাথা পিছু ভাড়া বেড়ে গেল কত? মানে চাঁদা বেড়ে গেল 500 টাকা, তাহলে 100x ছিল, আরো 500 টাকা বেড়ে গেছে। তাহলে বলো এই কয়জন সদস্য এই টাকা দিয়ে মোট চাঁদাটা কত হবে? x - 4 into 100x plus 500। হ্যাঁ, না না না, ভুল করে পরের প্রশ্ন মতে লিখো। ভাইরা, মোট চাঁদার পরিমাণটা কি দুই ক্ষেত্রেই সমান না? আমাকে একটু বলো। মানে ওরা তো 500 টাকা দিয়ে মোট চাঁদার পরিমাণটাকে ঠিক রাখছে, তাহলে প্রশ্ন মতে এইটা আর এইটা সমান হবে। সবাই বুঝতে পারো? ক্লাসের সবাই, ক্লাসের সবাই কি বুঝতে পারো যে মোট চাঁদার পরিমাণ দুই ক্ষেত্রেই সমান হবে? কারণ আমরা 500 টাকা বেশি দিচ্ছি কেন? যেন চাঁদার পরিমাণটা কম না হয়। চারজন দেয় নাই, এই কারণে বাকিরা 500 টাকা বেশি দিয়ে এটাকে ব্যালেন্স করছে। প্রশ্ন মতে হবে 100x স্কয়ার গুণ করে দাও তো ভাইরা বলো 100x স্কয়ার কাটা
500x থেকে 400x গেলে 100x, এই 2000 এর পাশে নিয়ে আসো। 2000 ইকুয়াল টু 100x, 200 দিয়ে ভাগ করো, x এর মান হবে 20। তার মানে বেসিক্যালি সমিতির সদস্য সংখ্যা হচ্ছে 20 জন, আর মোট চাঁদার পরিমাণটা এখন বের করতে হবে এর মান। ক থেকে কি পাচ্ছি বলো? ক থেকে a ইকুয়াল টু হচ্ছে 100x স্কয়ার, তার মানে 20 স্কয়ার, 20 স্কয়ারে 400 হয়, সো a হবে 40। তার মানে সবাই আসলে 2000 টাকা করে চাঁদা দিছে, আর 20 জন সদস্য ছিল। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। 40,000 টাকাটা হলো মোট চাঁদার পরিমাণ, আর সমিতির সদস্য সংখ্যা 20 জন। যারা এই টাইপের অঙ্ক আরো অনেকগুলো আছে, আমি আরো একটা করাবো এবং আরেকটা কাজ বই থেকে তোমাদের দিব। সো ভাইরা গ নাম্বারটা একটু পড়ে নাও। গ নাম্বারে এখানে বলছে যে মোট চাঁদার 4 ভাগের 1 অংশ 5% হারে, আর অবশিষ্ট টাকা 4% হারে 2 বছরের জন্য সরল মুনাফায় বিনিয়োগ করা হইল। আমার দৃঢ় বিশ্বাস অঙ্কটা তোমরা করতে পারবা, তাই না? দেখো তো ভাইরা, মোট চাঁদার 4 ভাগের 1 ভাগ হলো 10,000 টাকা, আর বাকি টাকা হলো 30,000। তাহলে এখানে গতদিন আমরা পড়ছিলাম যে দুইটা মুনাফা I1 আর I2, মানে 10,000 টাকাটা 5% হারে আর 30,000 টাকা 4% হারে সরল মুনাফা বের করে I1 আর I2 যোগ করে মোট মুনাফা নির্ণয় করব। হ্যাঁ, দুই ক্ষেত্রে 2 বছর সব। যারা আমাকে একটু জানাও, সবাই কি পারবা কিনা অনলাইনে যারা আছো? গ নাম্বারটা কি পারবা? 34-এর আমি বাড়ির কাজ দিতে পারি? ওকে, ঠিক আছে। এবার চলে যাচ্ছি আমরা 35-এ। গ নাম্বারটা কাজ, তোমাদের প্রথম কাজ। প্রশ্নে বলা হয়েছে বনভোজনে 2400 টাকায় বাস ভাড়া করা হইলো। আমি একটু স্ক্রিনে শো করতেছি। প্রশ্নটা আমি একটু স্ক্রিনে শো করতেছি। প্রশ্নে বলছে বনভোজনে যাওয়ার জন্য 2400 টাকায় বাস ভাড়া করা হইলো, শর্ত হইলো যে সবাই সমান টাকা দিবে। আচ্ছা, 10 জন যাত্রী একদম, মানে যেটা হয় আর কি তোমাদের ক্ষেত্রে, সবাই কে যাবে, সবাই যাওয়ার সময় হ্যাঁ হ্যাঁ যাবো যাবো, পরে যেই দিন বনভোজন ওই দিন পেটে ব্যথা শুরু হয়ে গেছে অনেকের, এরকম প্রবলেম হয়। তো সেক্ষেত্রে 10 জন যাবে না পোল্টি, তো তাতে কি হইলো, মাথা পিছু ভাড়া 8 টাকা করে বেড়ে গেছে। কারণ বাস ওলা তো বলবে না যে ভাই 10 জন কমাইছে আপনাদের একটু মাফ করে দিন, তা তো বলবে না, বলবে যে ওই টাকাই আমাদের দিতে হবে। সবার 8 টাকা করে বেড়ে গেছে। তো আমাকে এখন বলতে হবে যে ক নম্বরে বলছে মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ এবং না আসা যাত্রীর শতকরা কত তা নির্ণয় করো। এরা মাথা পিছু বর্ধিত ভাড়া হচ্ছে 8 টাকা, আর না আসা যাত্রী হলো 10, তাহলে এর শতকরা হবে 8/10 ইন্টু 100%। তো খুব সোজা, আমি একটু দেখাই দিচ্ছি। আর খতে বলা হয়েছে বাসে যাওয়া, মানে যে কয়জন গেছে, মানে যাওয়ার কথা ছিল তা না, কিন্তু মানে যারা গেছে সেই যাত্রী সংখ্যাটা নির্ণয় করতে হবে। আর বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া, মানে ওই যে তাদেরকে 8 টাকা করে বেশি দিতে হইলো, সেই টাকাটা জানতে চাইছে। ওকে, তো 35-এর অঙ্ক দুইটা করে দিচ্ছি আমরা। বাসে বর্ধিত মাথা পিছু ভাড়া বাসের বর্ধিত মাথা পিছু ভাড়া কমা বাসে না যাওয়া যাত্রী সংখ্যা শতকরা হিসাবে করবো 8/10 ইন্টু 100%, 80%। মানে কতে সহজ কিছু একটা দিতে হয়, ওরা একটা বানায় দিছে যে বর্ধিত ভাড়াটা বাসে না যাওয়া যাত্রী সংখ্যার 80%। যাই হোক, খ নাম্বারের জন্য যথারীতি আমরা একটা ছক করব। আমরা ধরে নিচ্ছি যে যারা গেছে বাসে সেই সদস্য সংখ্যাটা হলো x, মানে যারা গেছে, যাওয়ার কথা ছিল তারা না, কিন্তু
ধরি বাসে যাওয়া যাত্রী সংখ্যা x। এরা যাত্রীর সংখ্যা লেখার পরে আবার x জন লিখো না, তাহলে দুইবার ই হয়ে যায় সর্বনাম। যাই হোক, এবার ছকটা করি। যাত্রী সংখ্যা, মোট ভাড়া, এটা একটু উল্টা, ভাগ করে বের করতে হবে। মোট ভাড়া মাথা পিছু ভাড়া। আগের অঙ্কটায় মনে আছে মাথা পিছু গুণ করে বের করছিলাম, এটা হলো উল্টা। সম্পর্কটা যেহেতু মাথা পিছু ভাড়া দিয়ে দেওয়া আছে, এই কারণে ওকে। সো যাত্রী সংখ্যা হইল x, মোট ভাড়া 2400। যারা দেখো একজনের ভাড়া 2400, একজনের ভাড়া হচ্ছে 2400 বাই x। এটা হলো যারা গেছে তাদেরকে বেশি ভাড়া দিতে হয়েছে সেই টাকা। এবারে আসো, যাওয়ার কথা ছিল কয়জন? ওই যে পেট ব্যথাওয়ালা 10 জন, আর x জন তো গেছে, তাহলে টোটাল কত হবে? x প্লাস 10। ভাড়া তো সেই 2400, তাহলে সেক্ষেত্রে মাথা পিছু ভাড়া হলো 2400 বাই x প্লাস 10। তোমরা আমাকে বলো, হ্যাঁ তাহলে এইটা থেকে এইটা 8 টাকা বেশি, মানে এই যে এটা হলো গেছে আর এটা হলো যাওয়ার কথা ছিল, তাহলে এই ভাড়াটা এই ভাড়ার চেয়ে 8 টাকা বেশি। তাহলে প্রশ্ন মতে আমাদের কি হবে? এইটা মাইনাস এইটা ইকুয়াল টু 8। অনলাইনে যারা আছো সবাই কি বুঝতেছো? মানে প্রথমটা হইলো এই যে গেছে, আর এরপরটা হলো যাওয়ার কথা ছিল যে 10 জন সহ, তাতে মাথা পিছু ভাড়ার পরিমাণটা একটু কম হইতো, কিন্তু এই ক্ষেত্রে 8 টাকা বেশি দিতে হয়েছে। প্রশ্ন মতে কি হবে? প্রশ্ন মতে 2400 বাই 8 মাইনাস 2400 বাই x প্লাস 10 ইকুয়াল টু 8। লসাগু করো। x into x plus 10, 2400 into x plus 10 minus 2400x equal to 8। আর গুণ করে দাও। তো 2400x plus 24000 minus 2400x equal to 8 into x square plus 10x। এইটা গুণ করলে x square plus 10x হয়। এতে 2400x কাটা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা গুণ করে এটা হয়, করে লিখতে হবে। তারপর কি হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, এক দুই লাইন বাদ দিলা আহামরি কোনো ব্যাপার না। 2400x কাটা যায়, 8 দিয়ে ভাগ করে দাও 24000 কে, কত হয়? 24 ভাগ 8 মানে 3 হয়, তো 3000 হয়। সব এক পাশে নিয়ে আসো, মিডল টার্ম করবো এবার। ক্লাসে কেউ আসো যে বলতে পারবা এই মিডল টার্মটা কত হবে? 3000 কে ভাঙাও 10 এ। তুই চিন্তা করো 3000 কে সহজভাবে ভাঙো। 1 মিনিট চিন্তা করার জন্য সময় দিলাম, দেখি করো। 30 করো, 30 5 6 30, তাহলে 50 আর 60। বুঝতেছো আমার কথা সবাই? 30 কেন হবে না? 60 থেকে 50, 60 আর 50 মিডল টার্ম। আচ্ছা মিডল টার্মের জন্য ক্যালকুলেটর আছে, মাথায় এত ঘামানো দরকার নেই, তবে এগুলো মাথায় চলে আসা উচিত। 3000 x কমন নিলে x plus 60 minus 50 x plus 60
x plus 60 x minus 2 দুইটা রাশির গুণফল শূন্য হয় অথবা মাইনাস 60 হবে না, চারটি সংখ্যা ঋণাত্মক হতে পারে না। চারটি সংখ্যা যাওয়ার সংখ্যা হলো 50, কিন্তু আমাকে সেটা বের করতে বলে নাই। এরা লক্ষ্য করো, আমাকে বের করতে বলছে বাসে যে গেছে 50 জন, তাদের মাথা পিছু ভাড়া কত লাগছে। তো লক্ষ্য করো সেটা ছিল 2400/x। যাত্রী সংখ্যা নেগেটিভ হবে না, তার মানে x not equal to -60। তাহলে বাসে যাওয়া যাত্রী মাথা পিছু ভাড়া 2400/50 টাকা 48 টাকা। কেউ কি বলতে পারবো অঙ্ক না করে যদি সবাই যাইতো তাহলে কত টাকা ভাড়া দিতে হইতো? মাথা পিছু ভাড়া কয় টাকা দিতে হইতো? 40 টাকা। ওই যে 8 টাকা বাড়ছে। আশা করি সবাই বুঝতে পারছে। মানে বিষয়টা সোজা, মানে 50 জন 60 জন যাওয়ার কথা ছিল, তাহলে 40 টাকা করে দিতে হতো। তো 50 জন যাওয়াতে 48 টাকা করে দিতে হচ্ছে। ফাইন। যারা সিকিউ দুটো আমরা একটু পড়ে ফেললাম। এর মধ্যে এই যে 33 নাম্বার একটা ম্যাথ আছে, যদিও এই ম্যাথটা এই চ্যাপ্টারের অন্তর্গত না, মানে এটা হচ্ছে চ্যাপ্টার 3.3 চ্যাপ্টারের অন্তর্গত। এই অঙ্কটা কাজ দিব তোমার, মানে একটা সংখ্যা x আর তার বিপরীত সংখ্যা, গুণাত্মক বিপরীত মানে হলো 1/x, এদের সমষ্টি x plus 1/x equal to 3। একদম সোজা ম্যাথ। তোমাদের আজকের কাজগুলো আমি বলে দিচ্ছি। 34 এর গ, 35 এর গ। এরা একটু লক্ষ্য করো, 35 এর গ কি একই রকম না? ইনফ্যাক্ট আমরা এটা করছি। 35 এর গ বলছে বাসের ভাড়ার সমপরিমাণ মানে 2400 টাকা 5% হার মুনাফায় 13 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। হুবহু এই টাইপের ম্যাথ আমরা করে আসছি ক্লাস ক্লাস। তো 34 এর গ, 35 এর গ, 33 নাম্বার পুরো সৃজনশীল। আর একটা অঙ্ক, এইটা পড়লে তোমরা বলবা, এই কথা নাই, এইটা পড়লে তোমরা বলবা ইয়েস এটা আমাদের করতেই পারা উচিত। সেটা হলো 17 নাম্বার। দেখো এখানেও একই পোল্টি হয়েছে আবার। বনভোজনে যাওয়ার জন্য এবার 5700 টাকায় বাস ভাড়া করছে, যথারীতি যায় নাই 5 জন, তাতে মাথা পিছু ভাড়া 3 টাকা বেড়ে গেছে। এই অঙ্কটা দেখে দেখে করতে পারবা? তাহলে আজকের এই কয়টাই হোমওয়ার্ক থাকবে, আমি আর নতুন হোমওয়ার্ক দিব না। বাকি অঙ্কগুলো আমি করে দিব। এই 4টা কাজ তোমাদের আজকে। হ্যাঁ, হোমওয়ার্ক গুলা নিশ্চয়ই তোমরা করছো। কোনো অবজেক্টিভে প্রবলেম থাকলে আমাকে জানাও, আমার কাছে সলিউশনটা আছে যারা হোমওয়ার্ক করে দিচ্ছে আমাকে, সো আমি সেটা তোমাদের প্রোভাইড করব। ওকে, সো চলে আসতেছি পিছনে। ভেড়া 26 পর্যন্ত করছিলাম, এবারে আমরা করব হচ্ছে, ও মাঝখানে একটা অঙ্ক বাকি আছে 32 নাম্বার, তাহলে এটা সিরিয়ালটা মেইনটেইন হয়। 32 নাম্বারে বলা হয়েছে মিষ্টির উপর মূল্য সংযোজন কর x%। আচ্ছা, তোমরা ভ্যাটের বিষয়টা জানো যে বিষয়টা হচ্ছে সাপোজ তুমি একটা জিনিস দোকানে গিয়ে কিনলা, সাপোজ 1000 টাকার একটা তুমি শার্ট কিনলা। তো গভর্নমেন্টের নিয়ম হচ্ছে যে অরিজিনাল যেটা নিয়ম সেটা কিন্তু আসলে ফলো করা হয় না। ভ্যালু অ্যাডেড ট্যাক্স মানে হলো অরিজিনাল যে বিষয়টা সেটা হলো সাপোজ শার্টটা তৈরি করতে 500 টাকা লাগছে আর শার্টটা বিক্রি করা হইলো 1000 টাকায়, তাহলে দোকানদার কত ভ্যালু অ্যাড করছে? 500। এই 500 টাকার 15% গভর্নমেন্টকে দিতে হবে। এইটা হচ্ছে গভর্নমেন্টের দাবি যে তোমরা যেই ভ্যালুটাই অ্যাড করো সেইটাই দিকে দিবা। তো দোকানদার কি করে, সবাই মানে যদি অরিজিনাল সংজ্ঞাটা এটা, কিন্তু আমাদের দেশে কি করে জানো, একটা শার্ট 1000 টাকায় বিক্রি করে, 1000 টাকার 15% 150 টাকা হিসাব করে
ও আমার কাছ থেকে 1150 টাকা নেয়, আর আমরা বোকার মতো সেটা কিনি। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে ভ্যালু কিন্তু অ্যাড করছে দোকানদার, টাকাটা দেওয়ার কথা দোকানদারের। বা তো এখন ওরা বলতেছে না আমি এই টাকাটা দিব না, এটা আমি ভোক্তার কাছ থেকে নিব। আমার কাছ থেকে নেয়, তাও আবার নেয় কি উৎপাদন খরচ সহ নেয়। গভর্নমেন্টও খুশি, আচ্ছা খুব ভালো, আমি তো 500 টাকার ট্যাক্স পাইতাম, আমি এখন 1000 টাকার ট্যাক্স পাইলাম। গভর্নমেন্ট খুশি, দোকানদারও খুশি, আমার ভ্যাট দিতে হইলো না, মানে দিছে, আর মাঝখান থেকে আমরা হইলো। এই হলো আসলে অবস্থা। যাই হোক, আমরা অঙ্কে আসি। প্রশ্নে বলছে যে x% হলো ভ্যাট, নরমালি x 15% হয়, এখানে বলাও আছে। বলছে যে বিক্রেতা যদি ভ্যাট সহ পি টাকার মিষ্টি বিক্রি করে তাহলে তাকে কত টাকা ভ্যাট দিতে হবে। আচ্ছা আমি ধরি যে ভ্যাট ছাড়া মিষ্টির পরিমাণ হলো y টাকা, ভ্যাট ছাড়া, তাহলে ভ্যাট হলো তার x%, তাহলে y এর সাথে তার x% যোগ করলে আমরা পি টাকার মিষ্টি আসলে সে বিক্রি করছে। তাহলে আসো আমরা অঙ্কটা একটু করি। 32 নাম্বার। ধরি ভ্যাট বাদে, ভ্যাট বাদে মিষ্টির বিক্রয় মূল্য y টাকা। তোমরা কোনো এক্সাম দিবা আজকে নাকি প্রিপারেশন নিয়ে আসো? মায়ের আগামী সপ্তাহ থেকে পরীক্ষা দিতে হবে। ভ্যাট বাদে মিষ্টি বিক্রয় মূল্য, সুতরাং ভ্যাটের পরিমাণ y into x by 100, xy by 100, বুঝতেছো সবাই? y এর x%। এবার মনোযোগ, গল্প নাই। বিক্রয় মূল্য আর ভ্যাট যোগ করে হলো পি টাকা মিষ্টি সে বিক্রি করছে। প্রশ্ন আছে মানে y টা আমি ধরে নিছি, এটা রাখা যাবে y plus xy by 100 equal to হলো p। আসলে লসাগু 100y plus xy equal to p। y common, 100 plus x equal to 100p. So y will be 100p by 100 plus x. So ভ্যাটের পরিমাণ কত হবে? x by 100 into y কত? 100p by 100 plus x, এত টাকা। ভ্যাটের পরিমাণ হলো xy by 100, ভ্যাটের পরিমাণটা বের করতে বলছো, y এর মানটা বসাই দিছি। 100 100 কাটাকাটি গেল, কত হয়? 3x by 100 plus x টাকা। হ্যাঁ আমি বুঝাই বলি, মানে ধরো মিষ্টি বিক্রেতা 10,000 টাকার মিষ্টি বিক্রি করছে, মানে ওটা ধরে নিছি y, তাহলে তার 15% ভ্যাট মানে x% ভ্যাট, তাহলে ভ্যাটটা কি করলাম? আমাকে প্রশ্নে বলা আছে যে ভ্যাট সহ সে পি টাকার মিষ্টি বিক্রি করছে, তাহলে মোট টাকা মানে মোট বিক্রি আর ভ্যাট যোগ করলে তো এই ভ্যাট সহ এত। তো এখান থেকে আমি ওই টাকাটা বের করে নিলাম যেটা হলো কি বাদে, মানে মানে ভ্যাট বাদে যে অরিজিনাল দোকানদার যে টাকাটা মিষ্টি বিক্রি করছে। ব্যাপারটা হচ্ছে এই টাকাটা গভর্নমেন্ট পাবে আর এই টাকাটা দোকানদার পাবে, বুঝতে পারছো? তাহলে ভ্যাটের পরিমাণটা এখন বের করতে হবে। ভ্যাটের পরিমাণটা এত, y তো আমি ধরে নিচ্ছি, এই কারণে y এর মানটা এখানে বসাই দিচ্ছি। x by 100 আছে, তার সাথে y 100 100 কাটা গেল, এটা একটা অ্যানসার। আর প্রশ্নে আবার সংযোজন আছে। প্রশ্নে বলা হয়েছে যে x এর মান যদি 15 আর p এর মান যদি 2300 হয়, মানে মোট 2300 টাকার মিষ্টি বিক্রি করছে আর 15% ভ্যাট, তাহলে ভ্যাটের পরিমাণটা কত? তাহলে x equal to 15 আর p equal to 2300 হলে ভ্যাট equal to 2300 গুণ 15 আর 100 প্লাস 15 115 হয়। এরা 115 কে আমি 2300 দিয়ে ভাগ করলে 20 হয়,
আর 15 সাথে গুণ করলে হয় 300 টাকা। মানে বেসিক্যালি সে 2000 টাকা মিষ্টি বিক্রি করছে, 300 টাকা গভর্নমেন্টকে দিতে হয়েছে, তার 2300 টাকা টোটাল বিক্রি। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। এই ভ্যাটের বিষয়টা ভালো করে বুঝে নিতে হবে। এই অঙ্কটা পরীক্ষায় অনেকবার আসছে, আর পাশাপাশি সৃজনশীল দুইটা খুব মনোযোগ দিয়ে করবা, এই অঙ্কগুলো পরীক্ষায় আসে। এই চ্যাপ্টারটা অন্যান্য চ্যাপ্টারের তুলনায় অনেক বড়, অনেক বেশি অঙ্ক আছে। আমরা সবগুলা রুল অঙ্ক করার চেষ্টা করবো। আর ভাইরা কতগুলো অঙ্ক আছে মাত্রাতিরিক্ত সহজ, আমি একটু দেখাতে চাই। 24 নাম্বার, এটা করে তোমরা যে ক্লাস 9-এ আছো, এটা অপমান করা হয়েছে তোমাদের। দেখো 24 নাম্বারটা পুরো করাই দিতে হবে। একটা কলম 11 টাকায় বিক্রি করলে 10% লাভ। x টাকা ধরবা, তাহলে 10% লাভ, তাহলে বিক্রয় মূল্য বের করে 11 টাকা, x এর মান 10 টাকা হবে, বুঝাই যায়। মানে 10 টাকায় 10% লাভ হলে 1 টাকা লাভ হয়, তাহলে 11 টাকায় বিক্রি করছে। এটা খুব সোজা। ইনফ্যাক্ট 25 নাম্বারটাও অনেক সহজ। তোমাদের কথা দিছিলাম যে হোমওয়ার্ক দিব না, 24-25 নাম্বার দুইটা হোমওয়ার্ক দিই, বুঝছো? মানে এই দুইটা মনে হয় আমার পারবা, মানে না পারলে অবশ্যই করাই দিব। আমি করাই দিচ্ছি 23। সবাই এগুলো আসবে, কোনোদিনও আসবে। তো যাই হোক, তারপরেও আমি ডিসকারেজ করছি না, অবশ্যই করবা, বইয়ের সব অঙ্ক করবে। 23 নাম্বারটা একটু পড়ো। 23 নাম্বারে বলা হয়েছে একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রি করলে যে মূল্য পাওয়া যায় 3x% লাভে বিক্রি করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া। মানে লাভে বিক্রি করলে অবশ্যই টাকা বেশি পাবো। এখন ক্রয় মূল্যটাই দেয়া, আমি ক্রয় মূল্যটা ধরে নিই। ক্রয় মূল্য যেহেতু x দেয়া আছে এখানে, ক্রয় মূল্য y টাকা ধরে নিলাম। ওকে, 23 নাম্বারটা করে দিচ্ছি। তোমাদের তাই হোমওয়ার্ক দুটো বাড়বে, 24-25 এই কয়টা নেক্সট ক্লাসের আগে পড়ে আইনে আমাকে দেখাবো। হোপফুলি আরেকটা ক্লাস লাগবে আমার 3.5 এর, সবগুলাই করাই ফেলবো আমরা। তো প্রশ্নে বলছে ধরি দ্রব্যটির ক্রয় মূল্য y টাকা, x% ক্ষতিতে বিক্রয় মূল্য। ক্ষতি হলে কি হয়? ক্রয় মূল্য থেকে ক্ষতি বিয়োগ যায়। x% ক্ষতিতে বিক্রয় মূল্য কিভাবে বলে দিই, y মাইনাস xy/100। সবাই কি বুঝতেছো? ক্ষতিটা y এর x%, বা তোমরা যদি একটু দেখতে সমস্যা হয় তাহলে একটা লাইন করে নাও, y এর x%। সো y মাইনাস xy/100, এটা হলো বিক্রয় মূল্যটা, x% ক্ষতি। এটা যদি লসে বিক্রি করতাম, এখন যদি লাভে বিক্রি করি 3x%, সেক্ষেত্রে ক্রয় মূল্য বেড়ে যাবে, বিক্রয় মূল্য কিছুই হবে। x% লাভে 3x% লাভে বিক্রয় মূল্য কি হবে? y plus y into 3x/100, y plus 3xy/100। ফাইন। ক্ষতিতে বিক্রয় মূল্য আর লাভে বিক্রয় মূল্য, তোমরা আমাকে একটু বলো যে অবশ্যই এই বিক্রয় মূল্যটা এই বিক্রয় মূল্যের চেয়ে বেশি হবে। কত বেশি সেটাও প্রশ্নে বলা আছে, 1800x, 18x। প্রশ্ন মতে এটা থেকে এটা বিয়োগ করলে 18x হবে। লাভের বিক্রয় মূল্যটা বেশি, সো y কাটা যাবে, মাইনাস মাইনাসে প্লাস হলো 3xy/100 প্লাস xy/100, 4xy/100, 18x। সো 4xy ইকুয়াল টু হলো 1800x, আর গুণ করলে 4x দিয়ে ভাগ করে দাও,
এরা কোন একটা সংখ্যাকে ভাগ করা যায়, x ভাগ করা যায় কখন? যখন x নট ইকুয়াল টু 0। তোমরা আমাকে বলো x এর মান শূন্য হতে পারে? তাহলে তো লাভও হবে না, ক্ষতিও হবে না, অঙ্কও হবে না। তাহলে অ্যাকচুয়ালি কাটাকুটি করলে x কাটা যায়, 1800 কে 4 দিয়ে ভাগ করলে মোস্টার দিন 450 হয়। তার মানে দ্রব্যটির ক্রয় মূল্য 450 টাকা। তোমাদের একটা মজার তথ্য বলি, আমি যখন এই অঙ্কটা করতাম তখন এই অঙ্কটা বইয়ে তো আর খুব বেশি চেঞ্জ হয় নাই। বইয়ে অঙ্কটা ছিল একটা ছাগল, মানে একটা ছাগল যদি x% ক্ষতিতে বিক্রি করি তার চেয়ে 3x, শেষে অঙ্কটা আসতো 450 টাকা, মানে ছাগলটির ক্রয় মূল্য হলো 450 টাকা। অঙ্কটা ছিল আসলে মান্ধাতা আমলে, মানে আমার আব্বারা যখন ধরো যে এই বই পড়ছে তখনকার যুগে, যে যখন 400-500 টাকায় ছাগল পাওয়া যেত। তো এখন তো 1 কেজি ছাগলের মাংসের দামই 900 টাকা, তাই না? তো দ্যাট ইজ ওয়াই আসলে অঙ্কটা 2014 সালে যখন বইটা চেঞ্জ করছে তখন ছাগল বাদ দিয়ে দ্রব্য লিখছে। বুঝতেছো আমার কথা? যেন মানে অঙ্কটা একটু দেখেই মনে হয় আর কি। তো যাই হোক, পরবর্তী অঙ্কে আমরা যাব, 22 নাম্বার অঙ্কে যাব। 22 কি বলছে প্রশ্ন ভালো করে পড়ে নাও। প্রশ্নে বলছে ক খ গ এর মধ্যে 260 টাকা এমন ভাবে ভাগ করে দিব যেন ক এর অংশের ডাবল 2 গুণ, খ এর অংশের 3 গুণ আর গ এর অংশের 4 গুণ পরস্পর সমান। তাহলে আমাকে বলো তো ভাইরা, কার টাকার পরিমাণ বেশি? কে টাকাটা বেশি পাবে? ক ক হইলো বেশি পাবে, খ তার চেয়ে একটু কম, গ সবচেয়ে কম, কারণ তার 4 গুণ ওর 2 গুণের সমান। যাই হোক, আলাদা আলাদা ভাবে আমি এক্স ওয়াই জেড ধরে নিতে পারি। 22 নাম্বার, ধরি ক এর অংশ x টাকা, আর ক এর অংশ হলো y টাকা, আর গ এর অংশ হলো z টাকা। তাদের তিনজনের টাকার পরিমাণটাকে আমি আলাদা আলাদা ধরে নিলাম। সম্পর্কটা কি তাহলে? প্রশ্ন বল, 2x equal to 3y equal to 4z, মানে ক এর অংশের দ্বিগুণ, খ এর অংশের 3 গুণ আর গ এর অংশের 4 গুণ পরস্পর সমান। এবার আমার কাছে মনে হচ্ছে যে এখানে একাধিক চলক আছে, যেহেতু এর মধ্যে সম্পর্ক, তার মানে y আর z এর মানটা আমি x এর মাধ্যমে প্রকাশ করে রাখি। তাহলে একটা চলক, মানে অ্যাকচুয়ালি কি তাদের তিনজনের টাকার সমষ্টি হলো 260, x প্লাস y প্লাস z হলো 260। আমি যদি y আর z এর মানটা x এর মাধ্যমে প্রকাশ করে রাখি তাহলে ইজিলি x এর মানটা বের হয়ে যাবে। তো এখন 2x equal to হলো 3y, তো y হইলো 2x by 3। আশা করি সবাই বুঝতেছো। আবার 4z equal to হলো 2x, so z will be 3x by 2। এবং প্রশ্নতে একবার লিখলে দুইবার লেখার দরকার নেই। এবং তিনজনের টাকার সমষ্টি ছিল 260 টাকা, x প্লাস y প্লাস z, এটা হচ্ছে 360, 260। y আর z এর মানটা বসায় কত হয়? y আর z এর মানটা বসায় দিলাম। লসাগু 6x plus 4x plus 3। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বুদ্ধিমান হবে। 13x equal to 260 কে 6 দিয়ে গুণ করার দরকার। 13 দিয়ে কাটাকাটি করা যায়, 20 হয়, 20 into 2 6, 120 টাকা হয়ে গেল। তার মানে ক এর অংশ হচ্ছে 120 টাকা। তাহলে ইজিলি আমরা y আর z এর মানটাও বের করে ফেলতে পারবো। আবার y equal to 2
ইন্টু 120/3 z equal to 120/3 সুতরাং z equal to 60 তার মানে কয়ের অংশ 120 খ 80 গ 60 টাকা আমাদের একটা গ্রুপ শেষ হয়েছে তোমাদের আজকে বোনাস দেওয়া হলো আজকে আর অঙ্ক পড়াবো না। হ্যাঁ বাকি আরেকটা গ্রুপ আছে সেটা হচ্ছে 14 থেকে 22 পর্যন্ত এর মধ্যে 17 নম্বর করা হয়ে গেছে সেটা নেক্সট ক্লাসে করব আর সবাই পার্সোনালি আমি রেকর্ডটা কেটে দিচ্ছি